আজ আপনাদের একটি হৃদয় ছোঁয়া নীরব ভালোবাসার গল্প শোনাবো। মুভির নাম সাইলেন্ট লাভ। একটি বোবা গরিব এতিম ছেলে আর একজন বড়লোক ঘরের অন্ধ মেয়ে, যেখানে ছেলেটিকে স্যাক্রিফাইস করতে হয়েছিল অনেক কিছুই, কিন্তু শেষ পর্যন্ত কি তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছিল? জানতে হলে পুরো গল্পটা আপনাকে দেখতে হবে। শুধু এইটুকু বলতে পারি, মুভির শেষটা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে একটু উঁচু দেওয়ালে রং করছিল। এই ছেলেটির নাম আইও, যে আমাদের এই মুভির নায়ক। ঠিক তখনই একটি মেয়ে বিল্ডিং এর ছাদে নিজের জীবন নেওয়ার জন্য আসে। মেয়েটি ছাদ থেকে লাফ দিতে যায়, কিন্তু তখনই আইও পেছন থেকে দৌড়ে এসে তাকে জাপটে ধরে। কিন্তু মেয়েটি এতটাই ফ্রাস্ট্রেটেড ছিল, সে আইওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও ঝাঁপ দিতে যায়। আইও তাকে আবারও ধরে ফেলে। মেয়েটি এবার প্রচন্ড কাঁদতে থাকে, আর আমরা বুঝতে পারি মেয়েটি অন্ধ। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, এনাফ ইজ এনাফ। আমি আমার জীবনের প্রতি বিরক্ত হয়ে গিয়েছি। আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না। কিন্তু আমাদের নায়ক আয়ু তো কথা বলতে পারে না। সে শুধু ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে। তার মেয়েটিকে জিজ্ঞেস করার ক্ষমতা নেই যে আসলে সে জীবনের প্রতি এতটা বিরক্ত কেন। তখন পেছন থেকে একজন ভদ্র মহিলা মিকা বলে চিৎকার করতে করতে আসে। আমরা বুঝতে পারি আমাদের নায়িকার নাম মিকা। এই ভদ্র মহিলা তারই শিক্ষক। তিনি মিকাকে নিয়ে সেখান থেকে চলে যান। শুধু ছাদের উপরে পড়ে থাকে মিকার একটি বেল, যেটা তাকে পথ চলতে সাহায্য করে। আয়ু সেই বেলটি নিজের হাতে তুলে নেয় আর পকেটে রেখে দেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ু তার কাজ শেষ করে নিচে নেমে এসেছে। আয়ুর সহকর্মী এই আঙ্কেল আয়ুকে বলে, দেখো তো আমার ফোনে কেন মিউজিক চলছে না। আয়ু তার ফোনটা চেক করে আর কিছুক্ষণের মধ্যে তার মিউজিক প্লেয়ারটাও ঠিক করে দেয়। এরপর আয়ু মিকা সেই বেলটি নিজের কানের কাছে নিয়ে বাজিয়ে দেখে। পরদিন আমরা মিকাকে দেখতে পাই। সে তার কলেজের হলরুমে বসে পিয়ানো শুনছিল। প্রোগ্রাম শেষ হয়। সেখানে মিকার কিছু বান্ধবী আসে আর মিকার উদ্দেশ্যে তারা বলতে থাকে, গতকাল তুমি এমন পাগলামি কেন করছিলে? আমাদের কত চিন্তা হচ্ছিল তোমার জন্য জানো। কিন্তু বান্ধবীদের বলাই কথার প্রেক্ষিতে মিকার রিয়াকশনটা ছিল অন্যরকম। সে রাগান্বিত ভাবে বলে, আমি মারা গেলে তো তোমাদের খুশি হবার কথা। তোমাদের সব থেকে বড় কম্পিটিটর পৃথিবী থেকে চলে গিয়েছে। মিকা এগুলো বলে সেখান থেকে রাগ করেই চলে যায়। আর এর পরের দৃশ্যটা চলে আসে ডক্টর চেম্বারে। মিকা তার চোখের ডক্টর দেখাতে এসেছে। ডক্টর মিকাকে জানায় তার চোখের অপারেশনটা সাকসেসফুল হয়েছে, কিন্তু তার চোখে দেখার জন্য এখনো বেশ কিছুটা সময়ের প্রয়োজন। ডক্টরের কাছ থেকে এই কথা শুনে মিকা কিছুটা উদাসীন হয়ে যায়। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিকা আসলে কিভাবে তার চোখ দুটো হারিয়েছিল। তার সাথে আসলে রাস্তায় একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার পর থেকে মিকার চোখে দেখতে পায়নি। আর এদিকে আমাদের নায়ক আয়ু একটি ক্লাবে জুডো প্র্যাকটিস করে, আর এই বিষয়টা সে খুবই এক্সপার্ট। প্র্যাকটিস শেষে সে চলে যায় পাশেরই একটি রেস্টুরেন্টে। সেখানে বসে সে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন সেখানে কিছু বখাটে ছেলে আসে, তার একটি কাপলকে ডিস্টার্ব করছিল। আয়ুর এই বিষয়টা একদমই সহ্য হয় না, আর সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে। আয়ু যে ছেলেগুলোকে বাধা দিতে যায়, সে তো ছিল একা, আর বখাটে ছেলেগুলো ছিল সংখ্যায় বেশি, তাই তারা আয়ুকে পাত্তা দেয় না। তারা আয়ুর সাথেও খারাপ ব্যবহার করতে থাকে। তখন সে ওখানকার একটি ছেলেকে প্রচন্ড মারে। আর আমরা তো আগে থেকেই জানি আয়ু মারামারিতে খুবই এক্সপার্ট। এরই মধ্যে সেখানে একটি পুলিশের গাড়ি দেখা যায়, যেটা দেখে বখাটে ছেলেগুলো সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আবারও আয়ু মিকার কলেজে ক্লিনিং এর কাজ করছিল। তখন তার সহকর্মী এসে তাকে রিকোয়েস্ট করে, আমরা এই ময়লার গাড়িটা কষ্ট করে একটু পিয়ানো হলের কাছে দিয়ে আসতে পারো। আয়ু সেই ময়লার গাড়িটি নিয়ে পুরনো পিয়ানো হলের সামনে যায়। তখনই হঠাৎই আয়ু দূর থেকে মিকাকে দেখতে পায়, যাকে সে গতকাল বাঁচিয়েছিল। মিকা গুটি গুটি পায় সেই পুরনো পিয়ানো হলের দিকে যাচ্ছে। আয়ু এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। মিকা হলের মধ্যে প্রবেশ করে আর সেখানে থাকা পিয়ানোটি বাজানোর চেষ্টা করতে থাকে। দরজার বাইরে থেকে আয়ু সবকিছুই দেখছিল। মিকা তো চোখে দেখতে পায় না, তাই সে ভালোভাবে বাজাতে পারছে না, যেটা তাকে আরো বেশি করে ফ্রাস্ট্রেটেড করে তুলছে। কারণ মিকা একসময় খুব ভালো পিয়ানো বাজাতে পারত। এটা তার জীবনের প্যাশন, সব থেকে পছন্দের কাজ, যেটা এখন সে আর ভালোভাবে বাজাতে পারে না। তাই মিকা অনেক কাঁদতে থাকে। সে যখন উঠে সেখান থেকে বের হতে যায়, একটি কাঠের টুকরোর সাথে পা পিছলে মিকা ফ্লোরের উপর পড়ে যায়। তখন তার হাতের স্টিকটা দূরে যেয়ে ছিটকে পড়ে। আয়ুর সাথে সাথে হলরুমে প্রবেশ করে আর স্টিকটি মিকার হাতে দেয়। মিকা অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আয়ু চুপচাপই দাঁড়িয়ে থাকে। আর মিকা সেখান থেকে ধীর পায়ে বেরিয়ে যায়। আয়ু শুধু অপলক দৃষ্টিতে মিকার দিকে তাকিয়েছিল। সন্ধ্যেবেলা কাজ শেষ করে আয়ু তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। পথের মধ্যে তার বন্ধুরা খুব দামি একটি গাড়ি দেখতে পায়, যেটা তার এক বন্ধু স্পর্শ করে দেখে। যে বিষয়টা এই গাড়ির মালিকের একদমই পছন্দ হয়নি। সে আয়ুর বন্ধুদের সাথে অনেক রুড বিহেভ করতে থাকে। গাড়ি ধরার অপরাধে তাদের অনেক অপমান করতে থাকে। তখন আয়ুর বন্ধু ওই লোকটির সাথে মারামারি করতে যায়, কিন্তু আয়ু একজন শান্তিপ্রিয় মানুষ। সে তার বন্ধুকে বাধা দেয় আর লোকটি তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা মিকা তার কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। তার সাথে তার মা এবং নানিও ছিল, কিন্তু মিকা কারো সাহায্য নিতে চায় না। সে তার মা আর নানিকে বলে, তোমরা চলে যাও, আমার লড়াইটা আমাকে
একাই লড়তে হবে। আমি অন্ধ অবস্থায় পিয়ানো বাজানোটা শিখতে চাই। এ সকল কথাই দূর থেকে দাঁড়িয়ে আইও শুনছিল, কিন্তু মিকার মা এবং নানি তাকে ফলো করতে থাকে, যেটা মিকা বুঝতে পারে আর তাদের উপর রেগে যায়। এরপর মিকা একা একাই কলেজের দিকে যেতে থাকে, কিন্তু আইও তাকে ফলো করছিল এবং মিকার সামনে যত বাধা আসছিল আইও আগে থেকেই সবকিছু পরিষ্কার করে দিচ্ছিল, যাতে মিকার পথ চলতে কোনো সমস্যা না হয়। এভাবে মিকা প্রায় কলেজের পিয়ানো রুমের কাছাকাছি পৌঁছে যায়, আর তখনই আইওর মনে পড়ে পিয়ানো রুম তো বন্ধ রয়েছে। সে সাথে সাথে দৌড় দিয়ে চাবি নিয়ে আসার জন্য। এদিকে মিকা যখন হলের দরজা খুলতে যায় সে সেটি বন্ধ পায়। মন খারাপ করে সে যখন ফেরার পথ ধরে তখন সে বুঝতে পারে কেউ দরজাটা খুলে দিচ্ছে, আর আইও তখন মিকার সেই বেলটি বাজায়, যে শব্দটা মিকার অনেক পরিচিত। সে ঘুরে জিজ্ঞেস করে তুমি কে, কিন্তু আইও তো কোনো উত্তর দিতে পারে না। মিকা তখন ধীর পায়ে পিয়ানো রুমের মধ্যে ঢুকে যায় আর সে পিয়ানো প্র্যাকটিস করতে থাকে। যতক্ষণ মিকা প্র্যাকটিস করছিল আইও ওই হল রুমের বাইরেই দাঁড়িয়েছিল, যাতে মিকার কোনো অসুবিধা না হয়। প্র্যাকটিস শেষে মিকা হলরুম থেকে বের হয়, আর তখনই সে প্রায় পা পিছলে পড়েই যাচ্ছিল। আর এবারও আইও যে তাকে ধরে ফেলে আর তার স্টিকটা তার হাতে দেয়। মিকা বলে আমি জানি না তুমি কে, কিন্তু যে বেলটা তুমি বাজিয়েছ ওটা আমার। আইও তখন ওই বেলটি মিকাকে দিতে যায়, তখন মিকা নিজ থেকেই বলে দরকার নেই, ওটা চাইলে তুমি তোমার কাছে রেখে দিতে পারো। মিকা তখন জিজ্ঞেস করে আচ্ছা তুমিও কি আমার মতো একজন পিয়ানো স্টুডেন্ট, কিন্তু আইও তো কিছু উত্তর দিতে পারে না। মিকা বলে তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? তখন আইও তার মোবাইলে টাইপ করে আর তার মাধ্যমে মিকাকে শোনায় সে আসলে কথা বলতে পারে না। মিকা বলে তুমি চাইলে আমার হাতে স্পর্শ করে উত্তর দিতে পারো। যদি তুমি আমার আঙুলে একটি চাপ দাও আমি বুঝবো তুমি স্টুডেন্ট, আর যদি দুটি চাপ দাও তাহলে বুঝবো তুমি পিয়ানো স্টুডেন্ট না। আইও মিকার হাত ধরতেই যাবে, তখন তার মনে হয় তার নিজের হাত তো অনেক নোংরা। তখন সে একটি কলম বের করে আর মিকার হাতে একটি টাচ করে। মিকা বলে বুঝতে পেরেছি তুমি আমার মতোই পিয়ানো স্টুডেন্ট। আচ্ছা তুমি কি আমাকে একটি হেল্প করতে পারো? প্রত্যেক শনিবার আমার জন্য এই দরজাটা খুলে দিবে। আইও আবারও মিকার হাতে একটি টাচ করে। মিকা তাকে ধন্যবাদ দেয় আর চলে যাবার আগে মিকা আইওকে বলে তুমি প্রত্যেক শনিবার আমার জন্য দরজা খুলে দিবে আর আমাকে পিয়ানো বাজিয়ে শোনাবে। পিয়ানো আমার ভীষণ পছন্দ। এটা বলে মিকা সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু আইও অনেক বিপদে পড়ে গিয়েছে। সে তো কোনো কিছু না ভেবেই বলেছে সে পিয়ানো স্টুডেন্ট। এখন প্রত্যেক শনিবার সে মিকাকে কিভাবে পিয়ানো বাজিয়ে শোনাবে, কারণ পিয়ানো সম্পর্কে তো তার কোনো আইডিয়া নেই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিকা একটি অফিসে পিয়ানিস্টের চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছে, কিন্তু সেখানকার কর্মকর্তারা মিকাকে জানায় তুমি চাইলে আমাদের অফিসে অন্য কাজ করতে পারো, কিন্তু এই পজিশনে তোমাকে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। মিকা বলে আপনাদের ধন্যবাদ, কিন্তু আমি একজন পিয়ানিস্টই হতে চাই। মিকা সেই অফিস থেকে বের হয় আর একাই পথ চলতে থাকে, আর হঠাৎই চলার পথে তার একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে মিকা অনেক ঘাবড়ে যায়। মুহূর্তের মধ্যেই তার প্যানিক অ্যাটাক হয়, আর তখনই তাকে স্বস্তি দেয় একটি বেলের শব্দ। আইও মিকা সেই বেলটি বাজাতে থাকে। মিকা শান্ত হয় আর আইও মিকাকে বেল বাজিয়ে বাজিয়ে তার পথ দেখাতে থাকে। আইওকে দেখে মনে হচ্ছিল সে হ্যামিলিয়নের সেই বাঁশিওয়ালা। দৃশ্য পরিবর্তন হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই সেই দামি গাড়ির মালিক। ছেলেটির নাম কিমোতো। সে অনেক ধনী পরিবারের একটি ছেলে, যাদের পুরো পরিবার মিউজিকে খুবই এক্সপার্ট। আর কিমোতো এই শহরের একজন প্রখ্যাত পিয়ানিস্ট, যে বড়লোকদের ছেলে মেয়েদের পিয়ানো শেখায়। আজও সে একটি মেয়েকে পিয়ানো শেখাচ্ছিল, আর পিয়ানো ক্লাস শেষে সে বাইরে বের হয়। সে ঘড়ির টাইম দেখে বুঝতে পারে তার হাতে এখন 1 ঘন্টা সময় রয়েছে। আর মিকার স্কুলের পিয়ানো রুমটাও তার খুব পরিচিত, তাই কিমোতো সেই রুমে আসে আর আপন মনে সেখানে পিয়ানোটা বাজাতে থাকে। পিয়ানোর সুরটা ছিল খুবই মনোমুগ্ধকর, যেটা ওখানে কাজ করতে থাকা আয়ু শুনতে পায়। পিয়ানো বাজানো শেষ হলে আয়ু জোরে জোরে হাততালি দিতে থাকে। কিমোতো জিজ্ঞেস করে তুমি হাততালি কেন দিচ্ছ? আয়ু তখন হেঁটে কিমোতোর কাছে আসে আর সে মোবাইলে টাইপ করে জানায় আপনি অনেক ভালো পিয়ানো বাজান, আপনি কি দয়া করে আমার জন্য পিয়ানো বাজাতে পারবেন? এর বিনিময়ে আমি আপনাকে টাকা দিব। কিমোতো তখন খুব তাচ্ছিল আর রুডলি বলে তোমাকে দেখে তো মনে হয় না তোমার কাছে টাকা আছে, আর তাছাড়া আমি কারোর জন্য পিয়ানো বাজাই না, আমি শুধু আমার নিজের জন্য বাজাই। কিমোতো আয়ুকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিমোতো ক্যাসিনোতে বসে জুয়া খেলছিল। সে বারবারই হেরে যাচ্ছিল, যার ফলে কিমোতো অনেক হট্টগোল করছিল। তখন সেখানকার গার্ড এসে কিমোতোকে থামতে বলে। এতে কিমোতো আরো খেপে যায়। সে গার্ডকে বলে তোর এত বড় সাহস, তুই আমাকে আদেশ করিস? কিমোতো আর গার্ডের মধ্যে প্রায় মারামারি লেগেই যাচ্ছিল। তখন সে ক্যাসিনোর মালিক কিমোতোকে এসে তার পার্সোনাল রুমে নিয়ে যায় আর কিমোতোকে বলে তুমি এরই মধ্যে এই ক্লাবে 3 মিলিয়ন টাকা দাওনি। জুয়ায় হেরে তোমার ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। এমন চলতে থাকলে তোমাকে আর এই ক্লাবে ঢুকতে দেওয়া হবে না। বিষয়টা কিমোতোর খুবই ইগোতে লাগে। সে খুব ফ্রাস্ট্রেটেড ভাবে ওই ক্লাব থেকে বের হয়। আয়ু তার জন্য বাইরে অপেক্ষা করছিল। সে কিমোতোকে দেখা মাত্রই তার কাছে যায় আর তাকে মোবাইলে ভয়েস শুনিয়ে অনুরোধ করতে থাকে প্লিজ আপনি আমার জন্য পিয়ানো বাজান, আমি আপনাকে টাকা দিব। কিমোতো এবার আয়ুকে বলে তুমি মনে হয় বুঝতে পারছো না, আমার ফি অনেক, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। আয়ু তার মোবাইলের মাধ্যমে জিজ্ঞেস করে কত।
কিমো তো বলে প্রত্যেক দিন 1 লাখ টাকা। আয়ুর মুখটা চুপসে যায়। আয়ু কিমো থেকে আবার অনুরোধ করে, প্লিজ আমার জন্য একটু কম করুন। কিমো তো তাচ্ছিল্য করে বলে, ঠিক আছে, যাও, তোমার জন্য 50,000 টাকা। এবার আয়ুর মুখে হাসি ফোটে। এই টাকা সে কোনোভাবে ম্যানেজ করে নিতে পারবে। দৃশ্য পরিবর্তন হয়। পরবর্তী শনিবার কিমো তো আয়ুর বলা সেই জায়গায় আসে। আয়ু খুশিতে কিমো তার হাত ধরতে গেলে সে তাচ্ছিল্য করে তার হাত সরিয়ে নেয়। আয়ু তখন কিমো থেকে অনুরোধ করে, আপনি ভেতরে যে কোনো কথা বলবেন না, শুধু এই বেলটা বাজাবেন আর তারপর পিয়ানো বাজাবেন। কিমো তো তাই করে। ওই পিয়ানোর রুমের মধ্যে ঢুকে সে বেল বাজায়। মিকা আগে থেকেই সেখানে বসা ছিল। সে বুঝতে পারে আয়ু সেখানে এসেছে। কিমো তো পিয়ানো বাজানোতে এক্সপার্ট ছিল। সে খুব সুন্দরভাবে পিয়ানো বাজায়, যেটা মিকার মুখে হাসি এনে দেয়। আর মিকার মুখে হাসি দেখে বাইরে দাঁড়িয়ে থাকা আয়ুর মুখেও হাসি ফোটে, কারণ সে শুধুমাত্র এই কাজটা করছে মিকার মুখে হাসি ফোটানোর জন্য। সন্ধ্যেবেলা আয়ু তার বন্ধুদের কাছে আসে আর তাদের জানে তার আরো একটি জব প্রয়োজন। তার বন্ধুরা বলে, তুমি তো অলরেডি ভালো ইনকাম করছো, আরেকটি জব করে তুমি টাকা ইনকাম করে কি করবে? আয়ু বলে, আমার প্রয়োজন। তখন পেছন থেকে তার এক বান্ধবী বলে, তুই এবার প্রেমে টেমে পড়েছিস নাকি? দেখিস আবার কোনো মেয়ের পাল্লায় পড়িস না। আয়ু চুপ করে থাকে। তখন সবাই বুঝে যায় আয়ু আসলে প্রেমেই পড়েছে। সবাই আয়ুকে নিয়ে মজা করতে থাকে। তখন সেখানে একটি লোক আসে আর নতুন একটি জবের ভ্যাকেন্সির কথা জানায়। আর আয়ু এক কথায় রাজি হয়ে যায়, কারণ মিকার মুখে হাসি ফোটানোর জন্য এখন তার অনেক টাকার প্রয়োজন। এভাবে প্রত্যেক শনিবার কিমো তো আয়ু হয়ে মিকাকে পিয়ানো বাজিয়ে শোনায়। মিকার মুখে হাসি ফোটে আর বাইরে দাঁড়িয়ে আয়ু মিকার মুখে সেই হাসি প্রাণ ভরে দেখে। কিন্তু মিকার মুখে এই হাসি ফোটাতে যে তাকে অনেক মূল্য দিতে হচ্ছে। দিনের বেলা ক্লিনিং এর কাজ আর পুরো রাত তাকে গ্যারেজে কাজ করতে হয়, যার ফলে সে এখন আর ঘুমানোর সুযোগ পায় না। সেই পিয়ানো রুমের পাশেই মাঝে মাঝে ঘুমিয়ে পড়ে। আর পিয়ানো রুমের ভেতরে মিকা চোখ বুজে কিমোতোর বাজানো পিয়ানো শুনতে থাকে। আর কিমোতো মিকার মুখের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কিন্তু পরবর্তী শনিবার আয়ু অনেক ক্লান্ত ছিল, তাই সে তার রুমেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু যখন তার ঘুম ভাঙে তার মনে পড়ে যে মিকা তো ওই হল রুমে একা বসে আছে। সে দ্রুত বাসা থেকে বের হয় আর পাগলের মতো তার সাইকেল নিয়ে ওই হল রুমের দিকে ছুটতে থাকে। এদিকে আমরা মিকাকে দেখতে পাই। সে ওই হল রুমে বসে পিয়ানো বাজানোর চেষ্টা করছিল, কিন্তু সে বারবারই সুর ভুলে যাচ্ছিল, যার কারণে মিকা অনেক হতাশ হয়ে পড়ে। তখন সেখানে কিমোতো আসে আর সে মিকার সাথে সুর মিলিয়ে পিয়ানো বাজাতে থাকে। মিকাও তখন খুশি মনে মন খুলে পিয়ানো বাজাতে শুরু করে। তারা দুজনেই বেশ খুশি ছিল। আর এই দৃশ্যটি জানালার বাইরে দাঁড়িয়ে দেখছিল আয়ু। সে মিকাকে সবসময় খুশি দেখতে চায়, কিন্তু হয়তো এমন খুশি দেখতে চায় না। আয়ু মনে মনে অনেক কষ্ট পায়। সে সেখান থেকে চুপচাপ চলে যায়। পরদিন আমরা আয়ুর বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই। সে তার গার্লফ্রেন্ডের কাছে এসেছে। এরা সবাই আসলে মিউচুয়াল ফ্রেন্ড। তো আয়ুর ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে আয়ুর কথা। তখন মেয়েটি আয়ুর ফ্রেন্ডকে বলে, আয়ু মনে হয় কোনো মেয়ের চক্করে পড়েছে। ও দিনরাত পরিশ্রম করছে টাকা ইনকাম করার জন্য। এখন আমাদের সাথে ঠিকভাবে আড্ডা দিতেও আসে না। আয়ুর বেস্ট ফ্রেন্ড চিন্তায় পড়ে যায়, কারণ সে আয়ুকে খুব ভালোভাবে চেনে। আয়ু এমন না, তার টাকার প্রতি কোনো লোভ নেই। সে সাথে সাথে তার স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে আয়ুকে খুঁজতে। সে প্রথমে মিকার কলেজে যায়, যেখানে আয়ু কাজ করে। সে সেখানে থাকা কিছু ছেলে মেয়েকে আয়ুর কথা জিজ্ঞেস করে যে তারা দেখেছে কিনা, কিন্তু তারা কেউই আয়ুর কথা বলতে পারে না। এরপর সে আয়ুর সেই সহকর্মীর কাছে আসে আর তাকে জিজ্ঞেস করলে সেই সহকর্মী আয়ুর বেস্ট ফ্রেন্ডকে জানায় আয়ু এক অসম্ভব দিবা স্বপ্নের মধ্যে আছে, যে স্বপ্ন কখনো পূরণ হবার না। পারলে তোমরা ওকে ওই পথ থেকে ফেরাও। কিন্তু এই কথার মানে আয়ুর বেস্ট ফ্রেন্ড বুঝতে পারে না। সে চারপাশে আয়ুকে খুঁজতে থাকে আর একসময় সে সেই দামি গাড়িটা দেখতে পায়, অর্থাৎ কিমোতোর সেই গাড়ি। আর কিছুটা দূরেই সে দেখতে পায় আয়ু কিমোতোকে টাকা দিচ্ছে। আর এটা দেখে আয়ুর বেস্ট ফ্রেন্ড বুঝে যায় কিছু তো একটা চলছে এখানে। সে কিমোতোর গাড়ি ফলো করতে শুরু করে আর ফলো করতে করতে সে ক্যাসিনো পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু আয়ুর বেস্ট ফ্রেন্ড যখন ভেতরে ঢুকতে যাবে তখন সেখানে সেই গার্ড চলে আসে। তারা একজন আরেকজনের দিকে তাকায়। তারা দুজনেই পূর্ব পরিচিত, কারণ তাদের মধ্যে একবার মারামারি হয়েছিল। ওই গার্ড আয়ুর বেস্ট ফ্রেন্ডকে কিছু কথা বলে, যেটা এখন এখানে দেখানো হয় না, আমরা পরেই জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয়। আমরা আয়ু আর মিকাকে দেখতে পাই। আয়ু মিকাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে যাচ্ছিল। পথের মধ্যে মিকা একটি কুকুরছানার শব্দ শুনতে পায়। সে কুকুরছানাটিকে আদর করতে থাকে। তারপর তারা দুজন মিলে নদীর কিনারে একটি বেঞ্চে বসে। তারা বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিল। হঠাৎই মিকা আয়ুর হাত ধরে আর তাকে বলে, এই হাতটা আমার জন্য ফেরেশতার মতো, আমাকে সকল বিপদ থেকে রক্ষা করে। তখন আয়ু অনেকটা উদাসীন হয়ে যায়, ওই হাতের দিকে তাকায়। আর তখন আয়ুর অতীত দেখানো হয়। আয়ুর কাছে তার এই হাতটা মোটেও পছন্দের না। সে একসময় একটি গ্যাংস্টার গ্রুপে ছিল। এই হাত দিয়ে সে অনেক পাপ কাজ করেছে। এমনই দুই গ্রুপের মারামারির মাঝে একটি ছেলে আয়ুর বেস্ট ফ্রেন্ডকে ছুরি মারতে যায়। তখন তাদের মাঝে আয়ু চলে আসে। আয়ু তার বেস্ট ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু সেই ছুরিটি আয়ুর গলায় ঢুকে যায়। পরবর্তীতে আয়ু নিজের গলা থেকে ছুরিটি বের করে ওই ছেলেকেও মেরে ফেলে, যার কারণে তাকে বেশ কিছুদিন জেলে থাকতে হয়েছে। আর এরপর
এরপর থেকে আয়ু কোনোদিন কথা বলতে পারেনি। ঘটনা বর্তমানে চলে আসে। আয়ু তার হাতটি দেখছিল, যে হাতকে মিকা ফ্রেশ তার হাত মনে করে। পরদিন আয়ু মিকার কলেজে ক্লিনিং এর কাজ করছিল। তখন সে সেখানকার পিয়ানো রুমে ঢোকে। আশপাশে কেউই ছিল না। এতদিনে পিয়ানো সম্পর্কে আয়ুরও অনেক আগ্রহ হয়েছে, কারণ এটা যে মিকার সব থেকে পছন্দের। আয়ু পিয়ানো টেবিলের সামনে বসে আর পিয়ানোটি স্পর্শ করে দেখতে থাকে, কিন্তু সে তো বাজাতে পারে না। ঠিক তখনই সেখানে কিমোতো আসে। আয়ু লজ্জা পেয়ে সেখান থেকে উঠে যায় আর সে তাড়াতাড়ি পকেট থেকে টাকা বের করে কিমোতোকে দিতে থাকে। কিমোতো জিজ্ঞেস করে, তুমি মেয়েটার জন্য এত কিছু কেন করছো? আয়ু তখন তার ফোনে টাইপ করে কিমোতোকে জানায়, মিকার একটি স্বপ্ন রয়েছে, সেটা হচ্ছে পিয়ানো বাজানো, কিন্তু আমার কোনো স্বপ্ন নেই আর কখনো ছিলও না। তাই ওর স্বপ্ন পূরণ করতে পারলে আমার কাছে ভালো লাগবে। কিমোতো তখন আয়ুকে বলে, তুমি তো একটি কাজ করতে পারো, তোমরা দুজন আগামী শনিবার আমার গাড়িতে ঘুরতে যেতে পারো, এতে মিকার মনটাও ভালো হবে। আয়ু কিছুটা ভাবনায় পড়ে যায়। কিমোতো তাকে এটাও বলে, তুমি চিন্তা করো না, আমি কোনো কথা বলবো না, আর তাছাড়া আমার কিছু টাকারও প্রয়োজন, আমারও উপকার হবে। আয়ু রাজি হয় আর পরবর্তী শনিবার আমরা দেখতে পাই তারা তিনজন মিলে কিমোতো সেই দামি গাড়িতে করে ঘুরতে বেরিয়েছে। গাড়ির মধ্যে আয়ু আর মিকা দুজনেই চুপচাপ বসেছিল। কিমোতো বারবারই তার ব্যাক গ্লাসে মিকাকে দেখছিল আর তার চাউনির মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি কিমোতো মিকাকে পছন্দ করতে শুরু করেছে। তারা খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে আসে। আয়ু আর মিকা বেশ কিছুক্ষণ একটি লেকের পাড়ে চুপচাপ বসে থাকে। তারা দুজনে কোনো কথা বলেন না। তখন কিমোতো পেছন থেকে এসে জানায়, আমাদের এখন এখান থেকে যেতে হবে। তারা নদীর কিনারা ধরে হাঁটতে থাকে। মিকা গুনগুন করে গান গাইছিল। বাইরের আকাশে তখন মেঘ করেছে। জঙ্গলের দমকা হওয়া মিকার কাছে খুব ভালো লাগছে। আর এই দৃশ্য আয়ু আর কিমোতো পাশাপাশি দাঁড়িয়ে দেখছিল। এখন তো তারা দুজনেই মিকাকে পছন্দ করে। কিছুক্ষণের মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তার আশ্রয় নেওয়ার জন্য পাশের একটি কটেজে যায়, কিন্তু সেই কটেজের দরজা বন্ধ ছিল আর তার সামনে একটি বোর্ডে লেখা ছিল, যদি এই কটেজ ভাড়া নিতে চান তাহলে এই নাম্বারে কল করুন। কিমোতো সেই নাম্বারে কল করে, কিন্তু ওপাশ থেকে কেউ ফোন ধরছিল না। বোর্ডে এটাও লেখা ছিল, কটেজ মালিকের বাসা পাশেই। তখন আয়ু কিমোতোকে ইশারায় বলে, আমি যে মালিকের কাছ থেকে চাবি নিয়ে আসছি। এটা বলে আয়ু সেখান থেকে চলে যায়, কিন্তু মিকা এখনো জানে না যে আয়ু সেখান থেকে চলে গিয়েছে। তখন কিমোতো পাশের একটি দরজা চেক করে, সেই দরজাটি খোলা ছিল। আসলে সবকিছুই ছিল কিমোতোর প্ল্যান। সেই দরজা দিয়ে মিকাকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। মিকা তখন জিজ্ঞেস করে, আয়ু কোথায়? কিমোতো বলে, একটু পাশেই গিয়েছে, এখনই চলে আসবে। তখন মিকা কিমোতোকে জিজ্ঞেস করে, আপনার সাথে কি আয়ু কখনো কথা বলেছে? কিমোতো বলে, না, সে আমার সাথে যতটুকু কথা বলেছে ফোনের মাধ্যমে। মিকার চোখে মুখে এক ভয়ের ছাপ ছিল। সে জিজ্ঞেস করে, বৃষ্টি কখন থামবে? এদিকে আমরা আয়ুকে দেখতে পাই। সেই কটেজ ওনার মহিলার বাসায় এসেছে। ওনার বুঝতে পারে আয়ু একজন গেস্ট। সে সাথে সাথে চাবি নিয়ে ওই কটেজের দিকে রওনা হয়। এদিকে আমরা দেখতে পাই কিমোতো মিকাকে বলছে এই রুমে একটি পিয়ানো রয়েছে। সে মিকার হাত ধরে তাকে সেই রুমে নিয়ে আসে আর কিমোতো সেই পিয়ানোটি বাজাতে শুরু করে। আর মিকাকে বলে, তোমার কি মনে আছে কিছুক্ষণ আগে তুমি নদীর পাড়ে এই গানটি গাইছিলে? মিকা বলে, আমার ধারণাই ঠিক ছিল, আয়ু আসলে আমার জন্য পিয়ানো বাজায় না, আয়ুর হয়ে আপনি পিয়ানো বাজান। কিমোতো বলে, এটা তুমি বুঝলে কিভাবে? মিকা বলে, আমি প্রথম দিনই বুঝেছি, কিন্তু প্লিজ আপনি আয়ুকে বলবেন না, তাহলে ও মনে অনেক কষ্ট পাবে। এখন তো কিমোতো মিকাকে পছন্দ করে, তাই সে আয়ুর নামে অনেক বদনাম করতে থাকে। বলতে থাকে ছেলেটা একদমই ভালো না, সে কোনো পিয়ানো স্টুডেন্ট না, বরং ময়লা আবর্জনা পরিষ্কারের কাজ করে, দেখতেও ভালো না। কিন্তু মিকার উত্তর ছিল অন্যরকম। সে বলে, এতে আমার কিচ্ছু যায় আসে না, আয়ুর হাত দুটো আমার জন্য অমূল্য, সে আমাকে বাঁচিয়েছে, প্রতিটা পদক্ষেপে আমাকে ভরসা দিয়েছে, ওই হাত দুটো আমার কাছে অ্যাঞ্জেলের থেকে কম না। কিমোতোর অনেক হিংসে হয়। সে বুঝতে পারে মিকাও আয়ুকে অনেক ভালোবাসে। এদিকে আমরা দেখতে পাই আয়ু সেই মহিলাকে নিয়ে কটেজের সামনে এসেছে। তিনি কটেজের মূল দরজাটা খুলে দেন। এতক্ষণে কিমোতো বুঝে গিয়েছে যে আয়ু সেখানে চলে এসেছে, তাই সে হঠাৎই কোনো কিছু বুঝে ওঠার আগে কিমোতো যে মিকাকে কিস করতে যায়। আর ঠিক তখনই আয়ু সেটা দেখে ফেলে। মিকা তাকে ধাক্কা দেয় ঠিকই, কিন্তু কিমোতো যেটা আয়ুকে বোঝাতে চেয়েছিল আয়ু সেই ভুলটাই বোঝে। সে রাগে ক্ষোভে সেখান থেকে বেরিয়ে যায়। আর আয়ুর কাছে থাকা বেলের শব্দে মিকা বুঝে যায় আয়ু এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল। সে চিৎকার করে আয়ুকে ডাকতে থাকে। বাইরে তো বৃষ্টি হচ্ছিল। আয়ু রাগে ক্ষোভে সেখান থেকে বের হয়। মিকা সেই বেলটি সে ছুঁড়ে ফেলে দেয়। মিকা তো দেখতে পায় না। সে আয়ুর পিছনে আসতে যেয়ে পা পিছলে পড়ে যায়। আজ তাকে ধরার মতো কেউ নেই। মিকা অনেক কাছে। পিছনে দাঁড়িয়ে থাকা কিমোতো মিকা সেই বেলটি দেখতে পায় আর সেটি নিজের কাছেই রেখে দেয়। এদিকে আয়ু এতক্ষণে মেইন রাস্তায় পৌঁছে গিয়েছে। এবার আর সে নিজেকে ধরে রাখতে পারে না। অনেক কষ্ট পেয়েছে ছেলেটি। মাঝ রাস্তায় বসে পড়ে সে তো চিৎকার করতে পারে না, তারপরও প্রচন্ড চিৎকার করে কান্না করার চেষ্টা করে সে। মুভির এই দৃশ্যটা ছিল খুবই ইমোশনাল। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আয়ু তার প্রতিদিনের ক্লিনিং এর কাজ করছিল। মিকাও কলেজে আসে, কিন্তু হঠাৎই মিকা সেই বেলের শব্দ শুনতে পায়। মিকা ভাবে আয়ু তার জন্য অপেক্ষা করছে,
মিকার সাথে সাথে ছুটে আয়ুর পাশে যায়। আর আয়ু মনে করে কিমোতোকে বলতে থাকে, গতকাল আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করো আমি কিছুই বুঝতে পারিনি। সে অনেক সরি বলতে থাকে, কিন্তু কিমোতো চুপচাপে দাঁড়িয়েছিল। তখন মিকা যে তাকে স্পর্শ করে, আর সাথে সাথে মিকা বুঝে যায় এটা আয়ু না, এটা কিমোতো। কিমোতো এবার মিকার কাছে ওই দিনের ঘটনার জন্য সরি বলে, তার এমনটা করা উচিত হয়নি। সে মিকার কাছে মাপ চায়। ঠিক তখনই পেছনে একটি আমরা কালো মাইক্রোবাস দেখতে পাই। সেখান থেকে কিছু লোক নামে, আর তারা কিমোতো আর মিকাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে আয়ুষের বেস্ট ফ্রেন্ড আয়ুর কাছে এসেছে। সে আয়ুকে বলে, চল ঘুরে আসি, তোর আর এখন থেকে ওভারটাইম কাজ করতে হবে না, তোর সকল সমস্যার সমাধান করে এসেছি। আয়ু তখন খেপে যায় আর ইশারে বুঝায়, কি করেছিস? আয়ুর বেস্ট ফ্রেন্ড বলে, তুই যে কিমোতোকে টাকা দিতি সেটা আমি দেখেছি, আর তাছাড়া ওর সাথে ক্লাবের একটি গার্ডের সমস্যাও ছিল, তাকে আমি কিছু টাকা দিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই ওকে তুলে নিয়ে গিয়েছে, হাত পাও মনে হয় ভাঙা শেষ, সাথে ওর গার্লফ্রেন্ডকেও নিয়ে গিয়েছে। আয়ু তার বেস্ট ফ্রেন্ডের উপর খুবই রেগে যায়। সেই ইশারে বুঝে, তুই এটা কি করেছিস? সে সাথে সাথেই তার বেস্ট ফ্রেন্ডের স্কুটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে এতক্ষণে মিকার কিডন্যাপের খবর পুরো কলেজ জুড়ে ছড়িয়ে পড়েছে। পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে। তারা সবাই সন্দেহ করছে আয়ুকে, কারণ আয়ুর সাথেই মিকাকে বেশি দেখা যেত। ঠিক সেই সময় সেই পথ দিয়ে আয়ু যাচ্ছিল, কিন্তু সে হেলমেট পরা ছিল। পুলিশ তাকে থামায়, আর পুলিশ জিজ্ঞেস করে, তোমার নাম আয়ু কিনা? আয়ু তো কথা বলতে পারে না, সেই স্কুটির অ্যাক্সিলেটর জোরে জোরে ঘোরাচ্ছিল। পুলিশ তাকে হেলমেট খোলার জন্য জোরাজোরি করছিল। এরই মধ্যে ওয়ারলেসে খবর আসে তারা যে আয়ুকে খুঁজছে সে আগেও একটি মার্ডার করেছে, যেটা শুনে সেখানে উপস্থিত থাকা সবাই খুব ঘাবড়ে যায়। এ সময় সেখানে আবির্ভাব হয় আয়ুষের সহকর্মীর। সে একজন পুলিশকে জাপটে ধরে, আর এই সুযোগে আয়ু সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে গ্যারেজে মিকাকে বেঁধে রাখা হয়েছে। সেই গার্ড মিকার সাথে খুব খারাপ ভাষায় কথা বলছিল। মিকা অনেক ভয় পাচ্ছে, আর কিমোতো রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমরা বুঝতে পারি তাকে অনেক মারা হয়েছে। কিমোতো ভাঙা ভাঙা গলায় অনুরোধ করে, তোমরা মিকাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। সেই গার্ড কিমোতোর কাছে আসে আর বলে, তোর অনেক অহংকার, তুই ধনী বলে ওই দিন আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলি, গরিবের বাচ্চা বলে গালি দিয়েছিলি, তুই তো অনেক ভালো পিয়ানো বাজাস, তুই যে হাত দিয়ে পিয়ানো বাজাস, তো সেই হাত দুটো আজ আমি ভেঙে ফেলবো। এটা বলে সে একটি রড হাতে নেয় আর সেটি কিমোতোর হাতে ঢুকিয়ে দেয়। কিমোতো প্রচন্ড চিৎকার করতে থাকে। মিকা তো দেখতে পায় না। তারপর তার হাতের কাছে যা পেয়েছিল তা নিয়ে সে সবাইকে মারার চেষ্টা করে। তখন একজন মিকাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন সেখানে আয়ু আসে। সেই গার্ড তখন আয়ুর উদ্দেশ্যে বলে, এগুলো সব তোমার বন্ধুর জন্যই করছি, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আয়ু সেখানে চুপচাপই দাঁড়িয়ে থাকে। ওই গার্ড বুঝতে পারে আয়ু এখান থেকে যাবে না। তখন একজন আসে আয়ুকে মারতে, কিন্তু আয়ু তো মারামারিতে খুবই এক্সপার্ট। সে একে একে ওখানে সবাইকে মারতে থাকে। তখন হঠাৎ ওই গার্ড পেছন থেকে এসে আয়ুকে মারে। তখন আয়ুকে বাঁচানোর জন্য কিমোতো এসে ওই গার্ডকে ধাক্কা দেয়। এবার ওই গার্ড আর কিমোতোর মধ্যে মারামারি চলতে থাকে। মিকা ওই গার্ডকে মারার জন্য একটি বেসবল ব্যাট নিয়ে সামনের দিকে আগাচ্ছিল, কিন্তু সে তো দেখতে পায় না। সে প্রচন্ড জোরে আঘাত করে, কিন্তু সেটি ওই গার্ডের শরীরে না লেগে কিমোতোর মাথায় লাগে। কিমোতোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মিকা তখন ভয় কাঁপছিল। সে মাটিতে বসে পড়ে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা সেই জায়গায় পুলিশকে দেখতে পাই। তারা আয়ুকে গ্রেপ্তার করেছে আর তাকে জিজ্ঞাসাবাদ করছে, তুমি এখানে বসে কিমোতোকে কিভাবে মেরেছো আর কেন মেরেছো? আয়ু বলে, আমি একটি বেসবল ব্যাট দিয়ে ওর মাথায় আঘাত করেছি। আসলে আমি ওকে হিংসে করতাম, কারণ ওর কাছে সবকিছু ছিল যেটা আমার ছিল না। এই সবকিছু আয়ু একটি সাদা কাগজে লিখে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন মিকা সেই পিয়ানো হল রুমে আসে, কিন্তু আজ সেখানে সেই পিয়ানোটি নেই। এখানে সবকিছুই সরিয়ে নেওয়া হচ্ছে। মিকা মনে মনে অনেক কষ্ট পায়। এরপর সে চলে যায় জেলখানায়, যেখানে এখন আয়ু রয়েছে। মিকা আয়ুর জন্য অপেক্ষা করতে থাকে। আয়ুকে সেখানে আনা হয়। সে ঠিক আগের মতো করেই কাচের উপরে একটি শব্দ করে। মিকা বুঝতে পারে আয়ু এসেছে। মিকা এবার বলতে থাকে, তুমি এমন কেন করলে? কিমোতোকে তো আমি মেরেছি, তুমি কেন সকল দোষ নিজের কাঁধে নিলে? আয়ু আবার গ্লাসের উপর দুটি বাড়ি দেয়। সে এটা বোঝায় যে তুমি মারোনি। মিকা কাঁদতে কাঁদতে বলতে থাকে, তুমি অনেক বড় মিথ্যেবাদী। কেন করছো আমার জন্য এত কিছু? কেন বেছে নিয়েছো এই জীবন? জেলে তো আমার থাকার কথা, তোমার তো কোনো দোষ ছিল না। অনেক কাজ ছিল মেয়েটি। কিন্তু আয়ু সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। মিকা চিৎকার করে আয়ুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু আয়ু নীরবে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। মিকার পরিবার মিকাকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তারা এই শহরে আর মিকাকে রাখতে চায় না। মিকা গাড়িতে উঠে যায়। তখন সেখানে আয়ুর সে বেস্ট ফ্রেন্ড চলে আসে। আর সে মিকাকে বলে, আয়ু তোমার জন্য একটি চিঠি লিখেছে। মিকা আয়ুর বেস্ট ফ্রেন্ডকে চিনতে পারে
না। তখন সে মিকার হাতে আয়োর মতো করে ট্যাপ করে আর বলে, আয়ো আমাকে বলেছে তোমার হাতে এভাবে ট্যাপ করলে তুমি বুঝতে পারবে। মিকা তখন গাড়ি থেকে বের হয়। সে আয়োর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কিছুটা দূরে যায় আর তাকে অনুরোধ করে চিঠিটি পড়ে শোনানোর জন্য। চিঠিতে আয়ো মিকাকে বলছিল, তুমি যেদিন আমাকে বলেছিলে আমার হাতটা তোমার জন্য ফ্রেশতার মতো, সেদিন থেকে আমার জীবনটা একদম বদলে গিয়েছে। কিন্তু মিকা, তোমাকে সত্যটা জানতেই হবে। তুমি যে হাতকে ফ্রেশতার হাত মনে করো, সেই হাত আসলে অনেক রক্তাক্ত আর নোংরা দিয়ে ভর্তি, যে হাত কখনো পরিষ্কার হবার না। তুমি প্লিজ আমাকে ভুলে যাও আর জীবনে যেখানে থাকো ভালো থাকো। ধরে নাও এটাই আমার লাস্ট উইশ। আর বেস্ট ফ্রেন্ড চিঠিটি মিকার হাতে দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। অশ্রু ভেজা চোখে মিকা তাকে ডাক দেয় আর তাকে অনুরোধ করে, প্লিজ আমাকে একটু আয়ুর কাছে নিয়ে চলো। আয়ুর কোনো দোষ ছিল না, কিমোতোকে আমি মেরেছি। আয়ুর বেস্ট ফ্রেন্ড তখন চিৎকার করে বলতে থাকে, তোমরা বড় লোকরা এমনই, যাদের কুকর্মের বলি হয় আমরা গরিবরা। তোমাদের সাথে আমাদের কোনো মিল নেই, তোমরা অনেক উপরের মানুষ। আয়ুকে তুমি ভুলে যাও, এটা আমার অনুরোধ। আর বেস্ট ফ্রেন্ড সেখান থেকে রাগান্বিত ভাবে চলে যায়। মিকা অনেক কষ্ট পায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। আমরা কিমোতোকে দেখতে পাই, সে মারা যায়নি, এখন সে অনেকটাই সুস্থ। একজন নার্স এসে কিমোতোকে বলে, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কিমোতো তখন পিছে ঘুরে তাকায়। আমরা মিকাকে দেখতে পাই, তারা দুজনে কথা বলছিল। কিমোতো মিকাকে জিজ্ঞেস করে, তুমি কি একাই এসেছো? মিকা বলে, হ্যাঁ, আমি এখন অল্প অল্প দেখতে পাই, কিন্তু মানুষের চেহারা এখনো বুঝতে পারি না। মিকা এবার কিমোতোর কাছে সরি বলে। ওই দিন মিকার জন্য কিমোতোর এমন অবস্থা হয়েছে। কিমোতো বলে, এখানে তোমার কোনো দোষ ছিল না, তোমার আর আয়ের সাথে আমি যা করেছি তার শাস্তি আমার পাওয়ারে ছিল। কিমোতো মিকাকে অনুরোধ করে, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আয়ের তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাই আমি তোমাকে পিয়ানো বাজানোটা শেখাতে চাই। এভাবে কেটে যায় 2টি বছর। মিকা এখন শহরের অনেক বড় পিয়ানিস্ট আর এখন সে চোখে পুরোপুরি দেখতে পায়। সে আজ প্রথম দর্শকদের সামনে পিয়ানো বাজাবে। হলরুমে অনেক মানুষ জড়ো হয়েছে। মিকা পিয়ানো বাজাচ্ছিল, কিমোতো এক কর্নারে চুপচাপ দাঁড়িয়ে ছিল। মিকার জন্য আজকের দিনটা অনেক স্পেশাল হলেও তার মুখে কোনো হাসি নেই, কারণ তার জীবনের অপূর্ণতা আইও। পিয়ানো বাজানো শেষ হয়। হলরুম থেকে মিকা বের হলে কিমোতো তাকে কনগ্রাচুলেশন বলে, কিন্তু মিকা তাকে উদাসীন ভাবে বলে, আমার কি এখানে থাকার কথা ছিল? আমি কি সবাইকে খুশি করতে পেরেছি? আমার একার কারণে তোমাদের দুজন মানুষের জীবন নষ্ট হয়েছে। তুমি তোমার হাত হারিয়েছ আর আইও জেলে। তখন কিমোতো মিকাকে বলে, তোমার জন্য আরেকটি সারপ্রাইজ রয়েছে। আমি আসলে তোমার কাছ থেকে ইচ্ছে করে লুকিয়েছি। কিমোতো আরো আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। আমি ইচ্ছে করে তোমাকে বলিনি, বলতে পারো হিংসে থেকে, কিন্তু আমি জানি আইও কোথায় কাজ করে। মিকার চোখ বেয়ে তখন পানি পড়ছিল। তার মনে পড়ে যায় পুরনো সেই সকল কথা, ওই রাতের ঘটনা। ওই দিন সবাই চলে যাবার পর আইও বেল বাজিয়ে মিকার কাছে আসে আর তাকে শান্ত করে। সে মিকার হাত থেকে ওই বেসবল ব্যাটটি নিয়ে নিয়েছিল, মুছে ফেলেছিল সকল রক্ত, যাতে মিকার ফিঙ্গারপ্রিন্ট না পাওয়া যায়। আর তারপর মিকাকে বাড়ি পাঠিয়ে দিয়ে কিমোতো শরীরের পাশে আইও ওই বেসবল ব্যাট উঁচু করে দাঁড়িয়েছিল, যাতে পুলিশরা এসেই মনে করতে পারে এই সকল ঘটনার জন্য আইও দায়ী। দৃশ্য পরিবর্তন হয়, ঘটনা বর্তমানে চলে আসে। আইও ওখানে একটি ডগ ইয়ার্ডে কাজ করে। মিকা একটি গাড়িতে করে সেখানে এসেছে আর ওখানে থাকা সবাইকে একে একে জিজ্ঞেস করতে থাকে তারা আইওকে চেনে কিনা, কিন্তু কেউই আসলে আইওকে চিনতে পারে না। মিকার আশপাশের লোকজন জড়ো হয়ে গিয়েছে। সে আয়োর নাম ধরে চিৎকার করেও ডাকছে। এদিকে আমরা আয়োকে দেখতে পাই, সে একটি জাহাজের পরিষ্কারের কাজ করছিল। তখন পিছন থেকে তার এক সহকর্মী এসে জানায় জাহাজটির চলে যাবার সময় হয়ে গিয়েছে, চলো নেমে যাই। ঠিক তখনই আয়োর চোখ যায় বাইরের দিকে। সে মিকাকে দেখতে পায়। মিকা চিৎকার করে করে আয়োর নাম ধরে ডাকছে। এতক্ষণ ওই ডগইয়ার্ডের প্রধানও সেখানে চলে এসেছে। চারপাশে মানুষের ভিড় হয়ে গিয়েছে। সেই প্রধান সবাইকে জিজ্ঞেস করতে থাকে এই নামে কি আমাদের এখানে কেউ কাজ করে কিনা, কিন্তু কেউই আসলে কিছু বলতে পারে না। তখন প্রধান মিকাকে বলে, অনেক হয়েছে, এখন আপনি এখান থেকে চলে যান। এখানে আয়ো নামের কোনো ব্যক্তি নেই। কিন্তু আয়ো ওই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিল। তখন তার এক বন্ধু জানায়, তোমার ডাকনামও তো আয়ো। আয়োর সাথে সাথে তার বন্ধুকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়, কিন্তু মিকার কান পর্যন্ত এই কথাটি পৌঁছায়। সে সাথে সাথে ভিড় ঠেলে ওখানে যায়। আর আয়ো সেই বন্ধু মিকাকে বলে, আমি ভুল করে বলেছি, আয়ো নামের এখানে কেউ নেই। মিকার মনটা আবারও খারাপ হয়ে যায়। সে সেখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক তখনই আয়োর মাজায় থাকা মিকার সেই বেলটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। মিকা এত বছরও সেই বেলের শব্দ বলেনি। মিকা বেলটি ধরার জন্য ধীর পায়ে যাচ্ছিল। তখন পেছন থেকে একটি ট্রাক এদিকেই আসছিল। আর এমন অবস্থায় আয়ো ঠিক আগের মতো করেই মিকাকে বাঁচিয়ে নেয়। মিকা জিজ্ঞেস করে, তুমি আয়ো তাই না? আয়ো ঠিক আগের মতো করেই মিকার হাতে একটি ট্যাপ করে আর বুঝে সেই আয়ো। মিকার মুখে হাসি ফোটে। আয়ো মুস্কি হাসি দেয়। আর দুজন ভালোবাসার মানুষের এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়।